হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকে সকাল সকালই ঘরে সমস্ত কাজ সেরে চলে এসেছি ছাদে। আসলে আগের দুদিন ভিডিও বানানো হয়নি আর ছাদেও আসা হয়নি, তার কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল। তো আজকে যেহেতু চলে এসেছি, তো সবার আগে বাগানে এসে আমি যে কাজটা করি সেটা হলো সমস্ত গাছগুলোকে একবার দেখে নিই। তো দেখতে ভালোও লাগে। দেখুন, চারিদিকে প্রচুর পরিমাণে সবজি হয়ে রয়েছে, কারণ দুদিন আসতে পারিনি। তো দেখুন, প্রচুর পেঁয়াজকলি হয়ে বড় বড় হয়ে গেছে। তো আজকে ভাবছি কিছুটা হারভেস্টিংও করব। কিছু পেঁয়াজকলি তুলবো, আর বেশ খানিকটা দেখলাম আলুর শাকও হয়েছে, আর পালং শাকও তুলবার মতন হয়ে গেছে। আর কিছু কিছু পালং শাক তো শীষ পালং হওয়া শুরু করে দিয়েছে। আর আজকে নিচ থেকে দেখুন এই এত কিছু নিয়ে এসেছি। এখানে রয়েছে, এই যে বালতিতে দেখতে পাচ্ছেন, খড়, আর এর মধ্যে রয়েছে চাল ডাল ধোয়া জল, আর কিছুটা আছে ভাতের মাড়। এগুলো ভাবছিলাম যে টমেটোর গাছগুলোতে দিয়ে দেবো, কারণ টমেটো গাছে ফুল এসেছে আর ফল ধরাও শুরু করেছে। আর ওটা হচ্ছে বাদাম আর ছোলা বাদাম ভিজানো জল, ওই গাছটা দেবো গোলাপ ফুলের গাছে। গোলাপ ফুলের গাছেও সুন্দর ফুল ধরেছে। আর এই দিকে দেখুন, সেই যে ৪৫ রকমের সবজির দানা কিনেছিলাম, সেখান থেকে এই কয়েকটা দানা নিয়ে চলে এসেছি। এগুলো গরমের সবজি, এগুলোকে লাগিয়ে দেবো আজকে। আর এটা কি দেখে চিনতে পাচ্ছেন? এটি হলো কাঞ্চন ফুলের দানা। তো এক জায়গায় গেছিলাম, সেখানে একটা গাছে দেখলাম শুকনো দানা, তো সেখান থেকে নিয়ে এসেছি। তো ওই দানাগুলোকে বসাবো। আর এদিকে দেখুন, আলুর কিন্তু অনেকখানি কলি বেরিয়ে গেছে, আর পেঁয়াজেরও বেশ খানিকটা গাছ হয়ে গেছে ঝুড়িতে থেকে থেকেই। তো ভাবছি এই কটা গাছও আজকে লাগিয়ে ফেলবো। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে কাজকর্ম শুরু করা যাক। আর এই দেখুন, এত কিছু কাজ আজকে রয়েছে। আর এইগুলো হচ্ছে মাশরুম আনা হয়েছিল বাড়িতে। তো মাশরুম তো খাওয়া হয়ে গেছে, আর এই যে খাপগুলো পড়ে রয়েছে, এগুলোকে কিন্তু খুব ভালোভাবে সিডলিং ট্রে হিসেবে ব্যবহার করা যায়। তো ওর মধ্যেই দানাগুলোকে আজকে লাগাবো বলে নিচ থেকে নিয়ে এসেছি। আর এই যে আমার গোলাপ ফুলের গাছ দুটো, দুটো গাছেই দেখুন ফুল ফোটা শুরু হয়ে গেছে। আমি তো বুঝতেই পারিনি যে এই গাছের ফুলটা কি হবে। কুড়ি দেখে মনে হয়েছিল বোধহয় একদম গাঢ় খয়েরি রঙটা হবে, কিন্তু এখন দেখছি পিঙ্ক কালার। আর এটা তো টাইগার রোজ বলা হয় এটাকে। আর ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। তো এই গাছটাতেই এই ছোলা বাদাম ভিজানো জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। ছোলা বাদাম ধোয়া জল আর যে কোনো ফুল গাছের জন্য খুবই উপকারী। তো এটাকে দিয়ে দিলাম। আর এই দেখুন, এই যে গোলাপ ফুলের গাছটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মাত্র ২০ টাকা দিয়ে কিনে নিয়ে চলে এসেছিলাম। এই গাছটা যখন কিনে নিয়ে এসেছিলাম, দেখে কিন্তু মনে হয়েছিল একদমই মরে যাবে। আর গোড়াতে যেটুকু মাটি ছিল, ধুয়ে দেখলাম শিকড় টিকড় একদম ছিঁড়ে একটুখানি হয়েছিল। মানে আমি আশাই করতে পারিনি যে গাছটা বেঁচে যাবে। কিন্তু দেখুন, গাছটি আজকে কত সুন্দর গ্রোথ হয়েছে, আর বেশ অনেকগুলো কুঁড়ি হয়েছে। কিছুদিন অপেক্ষা করলেই এর মধ্যে ফুল চলে আসবে। আর তো এদিকে চলুন, এদিকে হচ্ছে এই যে মাশরুমের কৌটোগুলো ডিব্বেগুলো ছিল, তার নিচের দিকটা ফুটো করে নিয়েছি। এবার এর মধ্যে দানা লাগাবার জন্য রেডি করব। তো মাটিটাকে ভালোভাবে চেলে আর একটুখানি রোদ্দুরে শুকনো করে নিয়েছি। তো এটা সকালবেলায় এসেই আগে এই মাটিটাকে চেলে একটু শুকনো করতে দিয়ে রেখে গেছিলাম। তো এখন কাজকর্ম সেরে চলে এসেছি। আর এই যে মাশরুমের ডিব্বেগুলো আছে, এর নিচের দিকটা ফুটো করে নিয়েছি। আর তার উপরে একটা লেয়ার দিয়ে দিয়েছি খড়ের। খড় দেওয়ার কারণে নিচের দিকে ময়েশ্চারটাও থাকবে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, ড্রেনেজ হোল থেকে মাটি বেরোবে না। ছাদে গাছ করলে একটা সমস্যা কিন্তু আপনারা খুবই লক্ষ্য করে থাকবেন, যে এই ড্রেনেজ হোল থেকে মাটি বার হয়ে গিয়ে ছাদ কিন্তু ভীষণ ময়লা হয়। তো এই সমস্যা তো সমাধান করা খুবই সমস্যার বিষয়। তো কিন্তু এইভাবে যদি আপনারা একটু ভালোভাবে ড্রেনেজটা তৈরি করে নেন, তাহলে কিন্তু ওই সমস্যাটা অনেকটাই কমবে। তো আর এই দিকে দেখুন, এই যে এগুলো হচ্ছে ভেন্ডির দানা। ভেন্ডির দানা গোটা 10 দিয়েছে। আর এগুলোকে আর রাখবো না, সমস্ত দানাগুলোকে আমি আজকে এই সিডলিং ট্রের মধ্যে দিয়ে দেব। এই দেখুন,
এইভাবে আস্তে আস্তে দানাগুলোকে বসিয়ে দেব, দিয়ে যতখানি সম্ভব ফাঁকা করে করে দেওয়ার চেষ্টা করব। আর এখান থেকে বেশ জার্মিনেট হয়ে যখন চারা বেরিয়ে আসবে তখন আলাদা আলাদা করে অন্য জায়গাতে বসিয়ে দেব। এই দেখুন দানাগুলিকে বসিয়ে দিয়ে উপর থেকে আরেকটা লেয়ার মাটির চাপা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা মাটি দিয়ে চাপা দিয়ে দেবো যাতে দানাগুলো একদমই চাপা পড়ে যায়। এবার এর উপরে দিয়ে দেবো খড়। খড়টা দেওয়ার কারণে দুটো উপকার হবে। এক হচ্ছে আমাদের এখানে না প্রচুর পরিমাণে কাঠবিড়ালি, তারপরে পাখি আসে ছাদে। তারা কি করে, যখনই আমি একটুখানি দানা দিই তখনই উপড়ে টুপড়ে দানাগুলোকে খেয়ে চলে যায়। তো ওই খড়টা দেওয়াতে ওরা আর এসে বুঝতে পারবে না নিচে কি আছে, তো দানাগুলোকে আর খেয়ে চলে যাবে না। আর তারপরে হচ্ছে নিচের দিকে ভালোভাবে ময়েশ্চার থাকবে আর দানাটা খুব তাড়াতাড়ি জার্মিনেট হবে। আর এই যে দানাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাকড়ির দানা। কাকড়ি কোন সবজিটা বলুন দেখি? সবজি নয়, আপনারা এটাকে একটা ফলও বলতে পারেন। এটা হলো ওই আপনাদের শশার মতনই দেখতে, একটু গোল গোল লম্বা লম্বা ধরনের হয়। আর মাঝে মধ্যে দেখবেন রাস্তার ধারে বিক্রি হয়, তো ওটাকে বলা হয় কাকড়ি। ওটা খেতে অনেকটা শশার মতনই, আর ও শশার মতনই খাওয়া হয়। তো ওটা মাঝে মধ্যে আমি দেখি রাস্তার ধারে বিক্রি হতে। তো প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে কাকড়ি মানে কি, তারপরে আমার মনে পড়লো যে কাকড়ি মানে হলো ওই শশার মতন দেখতে ওই সবজিটা। আর এখানে রয়েছে কুকুম্বার, মানে হলো শশার দানা। তো শশার দানাও ভাবছি কয়েকটা বসিয়ে দেবো, কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, এরপরে একদম গরম পড়ে যাবে। তো গরমের সময় কিন্তু একদম গরমে দানা ভালো জার্মিনেট হতে চায় না। তো এখনই যদি এই গরমের এই কয়েকটা দানাকে জার্মিনেট করে নিতে পারি তাহলে খুবই সুবিধা হবে। তো এখান থেকেও নিয়ে নিয়েছি মাত্র 5টাই শশার দানা নিয়েছি। তো এই 5টাকেই লাগাবো, কারণ খুব বেশি জায়গা নেই, আর একবারে সমস্ত দানা দিয়ে লাগাবার জায়গাও করে উঠতে পারবো না, কারণ মাটিও তো অনেক নেই। তো ওই 5টা গাছকেই যদি সুন্দর করে রেডি করতে পারি তাহলেই কিন্তু অনেক হবে। তো 5টা দানাকে বেশ ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটা লেয়ার মাটির দিয়ে, আর এই দেখুন এইভাবে খড় দিয়ে চাপা দিয়ে দিলাম। আমি এর আগেও এই যে মাশরুমের ডিব্বার মধ্যে দানা জার্মিনেট করেছি, জার্মিনেশন কিন্তু খুবই ভালো হয়। আর এগুলি হলো কাঞ্চন ফুলের দানা। তো কাঞ্চন ফুলের দানাটা এক জায়গায় গেছিলাম, তো সেখানেই পেয়েছি। গাছটার মধ্যে দেখলাম বেশ অনেকগুলো দানা শুকনো হয়ে রয়েছে। আর কাঞ্চন ফুলের গাছ কিন্তু আমার লাগানোর অনেক দিনের ইচ্ছা ছিল, তো কিছুতেই আমি জোগাড় করে উঠতে পারি না। তো এবার এই পেয়ে গেছি দানাগুলো, এখানে বসিয়ে দেব। দুটো দানা নিয়ে এসেছিলাম, দুটো দানা দিয়ে থেকে এই কটা দানা বেরিয়েছে। আর খুলবার সময় 3-4টে দানা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে, তো পড়ে গেছে, সেগুলো আর কোথায় খুঁজবো? তো এই কটা দানাই অনেক। এর মধ্যে থেকে জার্মিনেট হয়ে যে কটা গাছ বেরোবে তার মধ্যে থেকে দুটো গাছ ভাবছি লাগাবো, আর বাদবাকি চারাগুলো আশেপাশে অন্য যারা লাগাবে তাদেরকে দিয়ে দেবো। আর দানাগুলো দেখলাম খুব ভালো হৃষ্টপুষ্ট দানা, দেখে তো মনে হচ্ছে সমস্তগুলো এই জার্মিনেট হয়ে যাবে। তো দানাগুলোকে লাগিয়ে দিলাম। এবার ওই দেখুন চাল ডাল ধোয়া যে জলটা নিয়ে এসেছিলাম ওই জলটাই একটু একটু করে ছিটিয়ে দেব। একদম ভালোভাবে পুরো মাটিটাকে ভিজিয়ে দিতে হবে যাতে ময়েশ্চারটা খুব ভালোভাবে থাকে। আর যখন দানা জার্মিনেট হয় না, তখন যদি জলের অভাব হয় বা মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু ভালো জার্মিনেশন হয় না। সেই কারণে আপনারা যখনই দানা লাগাবেন তখন দুটো কাজ অবশ্যই করবেন। দানা লাগাবার পরে ওপরে এভাবে মালচিং করে দেবেন, আর হচ্ছে জলটা বুঝে দেবেন। অতিরিক্ত পরিমাণে জল আবার নয়, আবার মাটিটা যেন সবসময় ভিজে থাকে। জলের অভাব হলেও চলবে না, আবার জল একদম বেশি পরিমাণে হয়ে গেলে সঙ্গে সঙ্গে দানা থেকে যখন শিকড় বেরোবে, নতুন পাতা বার হবে, শিকড়টা পচে গিয়ে সেটা মারা যাবে। আর এদিকে দেখুন বেশ কিছু এক্সট্রা যে দানাগুলো ছিল সেগুলো ওই যেটা শশার দানার প্যাকেট, ওটা তো জিপারওয়ালা প্যাকেট ছিল, ওর ভিতর ভরে নিয়েছি। আর এবার এই চাল ডাল ধোয়া জলটাকে দিয়ে দেব এখানে গাছের গোড়ায়। টমেটো গাছগুলোতে দেখছেন ভালোই ফুল এসেছে, তো এখন এর খাবারের প্রয়োজন পড়বে প্রচুর, তাহলে ফলটা বেশ বড় হবে, ভালো হবে। তো তার জন্য এই চাল ডাল ধোয়া জলটা এই গাছগুলোর মধ্যে দিয়ে দিলাম।
আর ওই যে দানা যেগুলোতে বসিয়েছিলাম সেগুলোকেও নিয়ে এসে রোদ্দুরের মধ্যে রেখে দিয়েছি, কারণ যত বেশি হিট ভিতরে জেনারেট হবে, যতখানি তাপ পাবে, তত তাড়াতাড়ি দানাগুলো ফুটে চারা তৈরি হবে। আর এই দিকটা দেখুন প্রচুর পরিমাণে পেঁয়াজকলি হয়ে গেছে। ওই যে বললাম আগে কয়েকদিন ছাদে আসতে পারিনি শরীর খারাপের জন্য, তো ওইগুলোকে আজকে তুলে নেব ভাবছি পেঁয়াজকলি। আর এই দেখুন এতগুলো পেঁয়াজকলি তুলে নিয়েছি, আর এখনও বেশ কয়েকটা ছোট ছোট পেঁয়াজকলি রয়েছে, তো সেগুলোকে আর তুলে নিয়ে একটুখানি বড় হোক, আর এগুলোকে তুলে নিয়েছি। আর আশেপাশে দেখছি প্রচুর পরিমাণে আলুর শাকও হয়েছে। পালং শাকগুলো তোলার মতন হয়ে গেছে, তো সব তো একদিনে তুলে লাভ নেই, ঘরে নিয়ে গিয়ে ফ্রিজেই রেখে দিতে হবে। তো ভাবছি আজকে আলুর শাকটা তুলে নিই, কালকে রান্না করব। আজকে যেহেতু রান্না বান্না সবই হয়ে গেছে, তো গুছিয়ে নিয়ে প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দেবো, তো কালকে রান্না করে নেব। আর কালকে আবার পালং শাকটা এসে তুলে নেব, ওটা আবার পরশু দিন রান্না হবে। তো এইভাবেই একটু একটু টুকটুক করে তুলতে থাকি বাগান থেকে, আর খেতে থাকি যতখানি সম্ভব হয়, আপনাদেরকেও দেখাই। আর এই দেখুন এই দিকে আরও খানিকটা আলুর শাক রয়েছে, এখান থেকে ও সমস্ত আলুর শাকগুলো তুলে নেব। নিচে কিন্তু আলু হওয়াও শুরু করে দিয়েছে, তো এখনও আরও 2-3 বার আলুর শাক খাওয়ার পরে আলুও আবার হারভেস্ট করতে হবে। আবার আজকে আবার নতুন আলুর মুখগুলো নিয়ে এসেছি রান্নাঘর থেকে, সেগুলোকেও এর পাশে বসিয়ে দেবো। আর এদিকে খেতে খেতে আবার ওই দিকে গাছ রেডি হয়ে যাবে। আর এদিকে দেখুন সর্ষে শাকটা আর এই যে আলুর শাকগুলো সব তুলে নিয়েছি। দেখুন বেশ অনেকখানি শাক হয়েছে, এটা কিন্তু একবার খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর শাকগুলো এত সুন্দর তাজা হয়েছে যে দেখেই লোভ লাগছে। তো আজকে এই যে হারভেস্টিং করে নিলাম, এবার হচ্ছে আমার ওই যে পেঁয়াজগুলো আর আলুটা নিয়ে চলে এসেছি, ওগুলোকে একটু একটু জায়গা তৈরি করে বসিয়ে দিতে হবে। বাগানে কখনোই জায়গা থাকে না জানেন, সব সময় এরকম একটু একটু করে এদিক ওদিক করে জায়গা তৈরি করে নিতে হয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছেঁচি শাক, কলমি শাক হয়েছিল। যদি আপনারা আমার ভিডিওর অনেক একদম পুরনো ভিডিওগুলো দেখেন, তাহলে সেখানে দেখতে পারবেন এই জমিটাতে আমি এখন যে এই আলু শাক, তারপরে পালং শাক লাগিয়েছি, এর আগে এই পুরো জমিটাতে ছেঁচি শাক আর কলমি শাক ভর্তি ছিল। তো সেগুলোকে পরিষ্কার করে এই শাকগুলো লাগিয়েছি। আর এখন দেখুন ওই যে গোড়া একটু আধটু যেটুকু ছিল, সেখান থেকে আবার ছেঁচি শাক, কলমি শাক হওয়া শুরু করেছে। তো এই যে সাইডটা একটুখানি পরিষ্কার করে নিলাম, ওখানেই আলুর মুখগুলোকে বসিয়ে দিচ্ছি। কোনো ঝামেলা নেই, মুখগুলোকে একটুখানি বসিয়ে দিয়ে হালকা একটু মাটি চাপা দিয়ে দিলেই ব্যাস, তারপরে আর কোনো কাজ নেই। খালি একটু জল দিতে থাকবেন, তাতেই সুন্দর শাক হয়ে যাবে। বাড়িতেই অর্গ্যানিক সার, কোনো সার নেই, কোনো কেমিক্যাল নেই, এগুলো স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খাওয়া খুবই ভালো। আর যে কোনো শাক পাতাই তো খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার, আর হয়েও যায় খুবই সাধারণ উপায়। খুব বেশি পরিশ্রম বা খাবার দেয়া বা খুব বেশি ঝুট ঝঞ্ঝাট কিছুই নেই, একটুখানি লাগিয়ে দিলেই হলো। আর এই দেখুন এই যে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেব, নিয়ে এখানটায় এই পেঁয়াজগুলো লাগিয়ে দেব। ঘরে থেকে থেকে পেঁয়াজগুলো থেকে কত সুন্দর দেখুন পাতা বেরিয়ে এসছে। ওই গাছগুলোকে বসিয়ে দিলে কিছুদিন পরেই ওই পেঁয়াজগুলো থেকেই সুন্দর কলি হয়ে যাবে, পেঁয়াজ পাতা তৈরি হবে, আর গোড়ার যে পেঁয়াজটা সেটা একটু সাইজে বড় হয়ে যাবে। তো এইভাবে বসিয়ে দেব। তো ওর জন্য এই জায়গাটাকে পরিষ্কার করে একটুখানি মাটিকে আলগা করে নিলাম। পেঁয়াজের গাছ কিন্তু একদম যে গর্ত করে বসাতে হবে তার কোনো মানে নেই। একটুখানি মাটি খুঁড়ে যদি মাটির উপরে বসিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে, ওর গোড়া থেকে যে শিকড়টা বার হবে, শিকড়টা আস্তে আস্তে মাটির ভিতরে চলে যাবে, আর গাছটা উপরে সুন্দর গ্রোথ করবে। আর আমার মাটিগুলো দেখছেন একদম কালো রঙের, আর মানে বেশ ময়েশ্চারও থাকে এর মধ্যে। তার মানে এটাই যে আমার মাটিতে প্রচুর পরিমাণে সার আছে। যদি সার না থাকতো তাহলে কিন্তু মাটি একদম সাদাটে হয়ে যেত, আর মাটিতে জল দেওয়ার পরেও মানে প্রত্যেক দিনই জল দিতে থাকতে হতো। তো দেখুন পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি, এবার হালকা করে গোড়ার অংশটিকে চাপা দিয়ে দেবো। পুরো পেঁয়াজটাকে যে মাটির নিচে চাপা দিয়ে রাখতে হবে তেমন কোনো মানে নেই।
এইভাবেই আমি আগের পেঁয়াজগুলোকেও লাগিয়েছিলাম, সেগুলোও দেখুন কত সুন্দর বেড়েছে আর পেঁয়াজকলি হয়ে গেছে। আর এইদিকে মাটি খোঁড়াখুড়ি করতে করতে দেখুন এইটুখানি একটা আলুও মাটি গোড়া থেকে বেরিয়ে এসেছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি ওই জমিটার মধ্যেই লাগানো, তো ওইখানটায় মাটিটা খুঁড়ছিলাম, ওখান থেকে এই দেখুন এই আলুটা উঠে চলে এসেছে। তো যাই হোক, একটা আলুও পেয়ে গেলাম আজকে হারভেস্টিংয়ে। তো গোড়াতে কিন্তু ভালোই আলু হচ্ছে, পরে এই গাছগুলোকে তুলে হালকা করে সাবধানে খুঁড়লে আলুও মনে হয় প্রচুর পাবো এখান থেকে। তো বন্ধুরা, আজকের মতো কাজ শেষ হয়ে গেল। আলুর গাছও লাগানো হয়ে গেছে, দানাগুলোও লাগানো হয়ে গেছে, পেঁয়াজ গাছও লাগানো হয়ে গেছে, আর মোটের উপর যে সমস্ত লিকুইড ফার্টিলাইজারগুলো নিয়ে এসেছিলাম নিচ থেকে সেগুলোও গাছে দেওয়া হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।